বন্ধুরা, এই দুনিয়ায় কেউই কারো আপন নয়। যদি আপনার মনে হয় যে এই দুনিয়ায় সবাই আপন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ যখন আপনার ওই সমস্ত লোকেদের দরকার পড়বে, তখন কেউই আপনার সঙ্গ দেবে না। এটা একটি কঠিন সত্য। আপনি যত তাড়াতাড়ি এটা নিজের মাথার মধ্যে বসিয়ে নেবেন, ততই আপনার জন্য ভালো হবে। তো আসুন বন্ধুরা, আজকের এই বৌদ্ধ কাহিনীটির মাধ্যমে এটা জানার চেষ্টা করি যে সত্যিকারের কেউ আপন হয় নাকি। অবশ্যই কাহিনীটিকে শেষ পর্যন্ত শুনবেন। অনেক পুরনো দিনের কথা। এক গ্রামে এক দুঃখী পরিবার থাকত। ওই পরিবারে 7 জন ছেলে এবং 1 জন মেয়ে ছিল। ওই 8 জনের মা বাবা খুব তাড়াতাড়ি তাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। তাই ওই ছেলেরাও নিজের নিজের দায়িত্ব বুঝে নিয়েছিল। প্রথমে তাদের দিন চালাতে খুবই অসুবিধা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের কাছে সমস্ত কিছু খুবই সহজ হয়ে ওঠে। এখন তারা মা বাবা ছাড়াই বেঁচে থাকতে শিখে যায়। ওই 7 ভাই এবং 1 বোন এই গ্রামের মধ্যে খুবই ভালোভাবে মেলামেশা করে থাকতে শুরু করে। দিন শেষ হতেই 7 জন ভাই শিকার করার জন্য বেরিয়ে পড়ত, আর বোন সবার জন্য খাবার তৈরি করত আর ঘরের বাকি সমস্ত কাজকর্ম করত। ভাইরা যখন জঙ্গল থেকে বাড়ি ফিরত, তখন বড় বড় পশু পাখি ইত্যাদি শিকার করে নিয়ে আসতো। তারা যা কিছুই নিয়ে আসতো, ওই বোন তাদের মাংস খুবই ভালোভাবে রান্না করত, আর সবাই খাবার খেয়ে খুবই তৃপ্তি অনুভব করত। এইভাবেই দিন কেটে চলেছিল। এরপর একদিন 7 ভাই জঙ্গলে শিকার করার জন্য গিয়েছিল। সন্ধ্যা হয়ে এসেছিল। বোন সবার জন্য খাবার তৈরি করছিল। এরপর যখন সে সবজি তৈরি করার জন্য সবজিকে কাটছিল, ঠিক তখনই ছুরির তীব্র ধারে তার একটি আঙুল কেটে যায়। এখন ওই কেটে যাওয়া আঙুলের থেকে রক্তের ধারা বইতে শুরু করে। এখন বোন ভাবে, যদি আমার ভাইরা আমার কাটা আঙুল দেখে, তাহলে তারা খুবই দুঃখী হয়ে উঠবে। এই জন্য সে ভাবে যে আমার ভাইদের এই কথা বলা উচিত নয়। তাই সে নিজের রক্তকে নিজের ওড়নায় মুছে দিতে চায়। কিন্তু সে ভাবে যে তার ভাইরা তার ওড়নায় লাগা রক্তের দাগ দেখে নেবে, তখন আমাকে এর কারণ জিজ্ঞাসা করবে। এরপর সে ভাবে যে চলো দেওয়ালে মুছে নেওয়া যাক। কিন্তু আবার সে ভাবে যে দেওয়ালেও মুছে দেওয়াটা ঠিক হবে না। সে ভাবে যে যদি আমার ভাইয়েরা দেখে নেয় যে দেওয়ালের মধ্যে রক্ত লেগে আছে, তাহলে তারা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আর আমাকে সত্যিটা বলতে হবে। আর এরপর তারা খুবই উতলা হয়ে পড়বে। এরপর ওই বোন খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। সে এদিকে ওদিকে ছটফট করতে থাকে, কিন্তু সে এমন কোনো জায়গা পায় না যে সে তার বইতে থাকা রক্ত তার ভাইদের নজর থেকে বাঁচাতে পারে। এই জন্য সে কোনো রকম উপায় না পেয়ে সে ওই সবজির মধ্যেই, যে সবজি খাবার জন্য সে তৈরি করছিল, তার মধ্যেই তার রক্ত মুছে ফেলে। এরপর সন্ধ্যার সময় যখন তার 7 ভাই জঙ্গল থেকে ফিরে আসে, তখন বোন তার ভাইদের জন্য খাবার বাড়ে। আজ তাদের বোনের তৈরি করা সবজি ওই 7 ভাইয়েরই খুব সুস্বাদু বলে মনে হয়। 7 ভাই নিজের নিজের আঙুল চাটতে থাকে আর তাদের বোনের তৈরি খাবারের প্রশংসা করতে থাকে। নিজের প্রশংসা শুনে ওই বোনও খুবই খুশি হয়। 7 ভাই সারা দিন কাজ করার কারণে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। এই জন্য তারা সবাই ওই দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রতিদিনের মতো তারা জঙ্গলে চলে যায়। যখন তারা একটু দূরে যায়, তখন তাদের তৃষ্ণা পায়। তখনই পাশের একটি নদীতে তারা 7 ভাই জল পান করে। সেখানে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে আর নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে রাত্রে ভোজনে বোন যে সবজি তৈরি করেছিল, সেটা খুবই সুস্বাদু ছিল। সবাই ওই সবজিরই চর্চা করতে থাকে। 7 ভাই বলে যে এত সুস্বাদু খাবার তো আমরা এর আগে কখনোই খাইনি। এরপর তারা সবাই ঠিক করে যে আজ বাড়িতে গিয়ে নিজেদের বোনকে তারা অবশ্যই জিজ্ঞাসা করবে, আর তারা জানবে যে ওই সবজির মধ্যে ওই দিন সে এমন কি মিশিয়েছিল যার জন্য ওই খাবার এতটা সুস্বাদু হয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় যখন তারা সবাই বাড়ি ফিরে আসে, তখন তারা আবার নিজের বোনের রান্নার প্রশংসা করে বলে, হে আমার প্রিয় বোন, কাল রাত্রে তুমি সবজিতে এমন কি মিশিয়েছিলে? তাদের বোন প্রথমে এটা বলতে চায় না, কারণ সে ভাবছিল যদি তার ভাইরা এটা জানতে পারে যে তার আঙ্গুল কেটে গেছে, তাহলে তার সমস্ত ভাইরা দুঃখী হয়ে পড়বে। এই জন্য সে বলে, কিছু নয় ভাই, সব কিছুই যেমনভাবে আমি প্রতিদিন তৈরি করি ওইভাবেই তৈরি করেছি। তখন তার বড় ভাই জিজ্ঞাসা করে, হে বোন, আজ তোমাকে বলতেই হবে। আর আমিও জানতে চাই যে আমার বোন কিভাবে এত সুস্বাদু খাবার তৈরি করতে পারে। তোমাকে আমার দিব্যি, তোমাকে আজ সত্যিটা বলতেই হবে। বড় ভাইকে সবাই সম্মান করত, তাই তার বোনকেও সমস্ত কথা সত্যি বলতে হয়। সে ধীরে ধীরে সমস্ত কথা বলতে গিয়ে বলে, হে বড় ভাই, আমার আঙুল কেটে গিয়েছিল,
এরপর আমি কি করব বুঝতে না পেরে নিজের একটু রক্ত এই সবজির মধ্যে মুছে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আপনারা জানতে পারেন তাহলে খুবই দুঃখ পাবেন, এই জন্য আমি নিজের রক্তকে সবজির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এটা শুনে 6 ভাই নিজের মনে মনে ভাবে যে এর একটু রক্তের এত বেশি স্বাদ, তাহলে এর মাংস কতটা সুস্বাদু হবে। এরপর রাত্রে খাবার খাওয়ার পর 7 ভাই শোবার জন্য চলে যায়। কিন্তু ওই 7 জনের মধ্যে আবার এই ব্যাপারে চর্চা শুরু হয়ে যায়। বড় ভাই বলতে শুরু করে, আরে ভাইরা, আমাদের বোনের রক্তের কয়েক ফোঁটা এত বেশি সুস্বাদু, তাহলে তোমরা ভাবো তার শরীরের মাংস কত বেশি সুস্বাদু হবে। তারা সবাই বড় ভাইয়ের হ্যাঁতে হ্যাঁ দেয়, কিন্তু ছোট ভাইয়ের এই কথা ঠিক বলে মনে হয় না। সে বড় ভাইয়ের মান রাখার জন্য কিছুই বলে না। এরপর পরের দিন সকালে আবার তারা শিকার করার জন্য বেরিয়ে পড়ে। ওই সময় 7 ভাই নিজেদের মধ্যে পরিকল্পনা তৈরি করে যে বোনকে মেরে তার মাংস তৈরি করব, আর আমরা সবাই খাবো। বোনের মাংস খুবই সুস্বাদু হবে। সপ্তম ভাইয়ের এই পরিকল্পনা একদমই ভালো লাগে না। সে নিজের বোনকে বাঁচানোর জন্য উতলা হয়ে পড়ে। সে সবার সামনে এর বিরোধিতা করতে পারে না, কারণ বাকি 6 ভাই একদিকে ছিল। এরপর সমস্ত ভাইয়েরা মিলে বাঁশ দিয়ে একটি ঘর তৈরি করে। তাদের পরিকল্পনা ছিল যে তারা তাদের বোনকে ভুলিয়ে এখানে নিয়ে আসবে আর তীর মেরে তার বোনের হত্যা করে ফেলবে। এরপর তারা তার সুস্বাদু মাংস রান্না করে খাবে। পরের দিন বড় ভাই তার বোনকে বলে, হে আমার প্রিয় বোন, তুমি এখন অনেক বড় হয়ে গেছো আর বিবাহের উপযুক্ত হয়ে গেছো, তাই আমরা তোমার জন্য একটি সুন্দর বরের খোঁজ করেছি। আজ আমরা তাকে দেখতে যাব, তার ঘরও দেখে আসব, এই জন্য তুমিও আমাদের সঙ্গে যাবে। বোন বিবাহের কথা শুনে খুবই খুশি হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে ভাইদের সঙ্গে যেতে শুরু করে। চলতে চলতে যখন বোন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, হে ভাই, আমার শ্বশুর বাড়ি আরও কত দূরে? তখন বড় ভাই বলে, ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এরপর আরও কিছুটা যাওয়ার পরই বড় ভাই তাদের তৈরি করা ওই ঘরটি দেখিয়ে বলে, ওই দেখো তোমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে। এটা শুনে বোন খুবই আনন্দিত হয়ে ওঠে। ওই ঘরের মধ্যে পৌঁছানোর পর বড় ভাই তার ছোট ভাইদের আদেশ দেয় যে তোমরা বোনকে একটি রশ্মি দ্বারা ওই বাঁশের মধ্যে বেঁধে দাও। সমস্ত ভাইরা মিলেমিশে নিজেদের বোনকে তাড়াতাড়ি বাঁধতে শুরু করে। তখন বোন নিজের সমস্ত ভাইদের হত্যাকারী রূপে দেখে তার হৃদয় কেঁপে ওঠে। সে তখন ঈশ্বরকে ডেকে বলতে শুরু করে, হে ঈশ্বর, এখন তুমি আমার একমাত্র ভরসা। আমার 7 ভাই আমাকে হত্যা করতে চায়। এদের মধ্যে একজন এমন কেউ নেই যার মনের মধ্যে আমার জন্য দয়া আছে। তখন সবথেকে ছোট ভাইয়ের বোনের এই দৃশ্য দেখে দয়া হয়, কিন্তু বাকি 6 ভাইয়ের বিরোধিতা করার সাহস সে একত্রিত করতে পারে না। বোনকে নির্মমের মতো বাঁধার পর বড় ভাই সবাইকে একে একে তার উপর আঘাত করার জন্য বলে। এরপর বড় ভাই যখন সবথেকে প্রথমে হাতের মধ্যে তীর ধনুক নিয়ে নিজের বোনকে আঘাত করার জন্য সামনে আসে, তখন বোন হাত জোড় করে তার সামনে করুণ স্বরে বলতে থাকে, মারো ভাই, আমাকে মারো, আমার বুকের মধ্যে লক্ষ্য করে মারো। তার বুকের মধ্যে লক্ষ্য করে ভাই কঠোরতা দেখিয়ে তীর চালায়, কিন্তু অবিশ্বাস্যভাবে তার লক্ষ্য নিখুঁত হওয়ার সত্ত্বেও আজ তার লক্ষ্য বিফল হয়ে যায়। এরপর দ্বিতীয় ভাই তীর মারার জন্য তৈরি হয়। বোন তার সামনেও হাত জোড় করে করুণার স্বরে ওই একই কথা বলে, মারো ভাই, আমার বুকের ছাতি লক্ষ্য করে মারো, কিন্তু তারও লক্ষ্য বিফল হয়ে যায়। এইভাবেই সমস্ত ভাইরা তার বুকের মধ্যে তীর মারার চেষ্টা করে, কিন্তু বোন বারবার এই একই কথা বলতে থাকে। 6 ভাই লক্ষ্যভেদ করতে অসফল হয়ে পড়ে। এখন সপ্তম ভাইয়ের পালা ছিল। সপ্তম ভাইকে বাকি 6 ভাই বলতে থাকে, সম্পূর্ণ শক্তির সঙ্গে তীর চালাবে আর বোনকে একবারেই মেরে ফেলবে। যদি তোমার লক্ষ্য ভঙ্গ হয় তাহলে তুমি বাঁচবে না, আমরা সবাই তোমাকে মেরে ফেলব। তখন বোন নিজের ছোট ভাইয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বলিদান দেয়। সে ঈশ্বরকে মনে মনে প্রার্থনা করে বলে, হে ঈশ্বর, আমার ছোট ভাইয়ের তীর যেন আমার ছাতি ভেদ করতে সফল হয়। এরপর সে আবার করুণ স্বরে বলতে থাকে, মারো ভাই, মারো, আমার ছাতি লক্ষ্য করে মারো, তোমার তীর যেন আমার ছাতি ভেদ করতে সফল হয়। ছোট ভাই তীর চালায় আর তীর বোনের মাথায় গিয়ে আঘাত করে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর সে নিজের প্রাণ ত্যাগ করে। এরপর তারা সবাই মিলে নিজের বোনের শরীরকে নিচে নামায়। 6 ভাই মিলে নিজের বোনের শরীরকে ছোট ছোট টুকরো করে কাটতে শুরু করে। বড় ভাই সপ্তম ভাইকে জঙ্গলের মধ্যে কাঠ এবং জল নিয়ে আসার আদেশ দেয়।
ছোট ভাই জঙ্গল থেকে কাঠ ও জলের সঙ্গে সঙ্গে কিছু মাছ ও কাঁকড়াও ধরে নিয়ে আসে। সে ভেতরে ভেতরে খুবই দুঃখী ছিল, কিন্তু বাকি ভাইয়েরা তার বোনের শরীরকে টুকরো টুকরো করে তার মাংস খুবই আনন্দ করে রান্না করছিল। ছোট ভাই মাংসের সঙ্গে সঙ্গে ওই মাছ ও কাঁকড়াও রান্নার মধ্যে দিয়ে দেয়, যাতে করে সে নিজের খাবার জোগাড় করে নেয়। ভাত এবং মাংস তৈরি হয়ে যায়। ছোট ভাই আগের থেকেই নিজের বসার জায়গায় একটি ছোট্ট গর্ত খুঁড়ে রেখেছিল। সে তার বোনের মাংস চুপি চুপি ওই গর্তের মধ্যে পুঁতে দেয় এবং মাছ ও ভাত খেতে শুরু করে। বাকি 6 ভাই যখন নিজের বোনের হাড় চিবোতে থাকে, তখন ছোট ভাই কাঁকড়া চিবোতে থাকে। এরপর যখন সবাই নিজের বোনের সুস্বাদু মাংস খেয়ে নিজেদের পেট ভরিয়ে নেয়, তখন বড় ভাই ওই সপ্তম ভাইকে বলে যে এই সমস্ত এঁটো কাটা পরিষ্কার করে দাও। তখন ওই ছোট ভাই তার বোনের বেঁচে থাকা সমস্ত হাড় কঙ্কালকে একত্রিত করে একটি গর্তের মধ্যে পুঁতে দেয়। এরপর যেখানে বোনের মাংসের টুকরো পোঁতা হয়েছিল, সেখানে ওই ছোট ভাই একটি বাঁশ গাছ পুঁতে দেয়। ধীরে ধীরে সেখানে অনেক বাঁশের ঝাড় তৈরি হয়ে যায়। এরপর একদিন এক সন্ন্যাসী আসেন এবং ওই বাঁশ গাছের নিচেই বিশ্রাম করতে থাকেন। ঠিক তখনই ওই সন্ন্যাসী বুঝতে পারেন যে সেখান থেকে কি যেন একটি দুর্গন্ধ বের হচ্ছে। এরপর ওই সন্ন্যাসী সঙ্গে সঙ্গে ওই জায়গাটিকে পরিষ্কার করেন আর সেখান থেকে একটি বাঁশ কেটে নিজের ঘরে নিয়ে যান। ওই বাঁশ কেটে সন্ন্যাসী একটি খুবই সুন্দর বাঁশি তৈরি করেন আর সেটা বাজিয়ে সারা দিন লোকেদের ঘরে ঘরে ভিক্ষা করতে থাকেন। এর সঙ্গে সঙ্গে তিনি লোকেদের অনেক উপদেশও দিতে থাকেন। এরপর একদিন ওই সন্ন্যাসী ভিক্ষা চাইতে চাইতে ওই গ্রামের মধ্যে চলে যান, যেখানে ওই বোনের 7 ভাই থাকতো। যখনই ওই সন্ন্যাসী বড় ভাইয়ের দুয়ারে যায়, এরপর যখনই ওই সন্ন্যাসী বাঁশি বাজাতে শুরু করেন, তখনই ওই বাঁশি থেকে এই আওয়াজ বেরিয়ে আসে যে এটাই হলো সবথেকে বড় শত্রু। দয়া, প্রেম, মায়া, মমতা সমস্ত কিছু ছেড়ে সম্পর্কের মধ্যে এই ভাই দাগ লাগিয়েছে। হে বাঁশি, এর ঘরে কখনোই সুরে বাজবে না। এই আওয়াজ শুনে বড় ভাইয়ের ঘাম ঝরতে শুরু করে। সে তার স্ত্রীকে বলে যে এই সন্ন্যাসীকে সঙ্গে সঙ্গে ভিক্ষা দিয়ে এখান থেকে বিদায় করো। তার স্ত্রীও সেটাই করে। সে ওই সন্ন্যাসীকে সঙ্গে সঙ্গে ভিক্ষা দিয়ে সেখান থেকে বিদায় করে। এইভাবেই ওই সন্ন্যাসী এক এক করে বাকি 6 ভাইয়ের কাছেও যায়। তাদেরও ঘরের সামনে যেতেই ওই বাঁশি থেকে নিজে নিজে ওই কথা বেরিয়ে আসতে শুরু করে। ওই 6 ভাইও নিজের স্ত্রীকে তাড়াতাড়ি কিছু ভিক্ষা দিয়ে সেখান থেকে বিদায় করতে বলে। ওই 6 ভাইয়ের মনের মধ্যে ভয় নেমে আসে। তারা ভাবে যদি এই সন্ন্যাসী বেশিক্ষণ থামে, তাহলে সবাই সমস্ত কিছু জেনে যাবে যে নিজের বোনের হত্যা আমরাই করেছি। এরপর সবশেষে ওই সন্ন্যাসী সপ্তম ভাইয়ের কাছে পৌঁছায়। ওই সপ্তম ভাই এখনো পর্যন্ত কুমার ছিল আর সে একাই থাকতো। যখন ওই সন্ন্যাসী তার দুয়ারে উপস্থিত হয়, তখন ওই বাঁশি থেকে আওয়াজ বেরিয়ে আসে যে বাজো হে বাঁশুরি, আমার ছোট ভাইয়ের ঘরে সবথেকে সুন্দর সুরে বাজো। ওই বাঁশি আরও বলে যে এটাই হলো আমার সবথেকে আপন ভাই, যে নিজের মনের কথা মনের মধ্যেই চেপে রেখেছে। তখন ওই সন্ন্যাসীর বাঁশি থেকে এত সুন্দর মধুর সঙ্গীত বের হয় যে ওই ছোট ভাই ওই সন্ন্যাসীকে খুবই সম্মান করে তাকে নিজের ঘরে বসার জন্য আশ্রয় দেয় এবং জল খাবার খাইয়ে তাকে তৃপ্ত করে। এরপর ওই ছোট ভাই বাঁশির ব্যাপারে চর্চা করে। তখন ওই সন্ন্যাসী তাকে সমস্ত কিছু খুলে বলে যে কিভাবে সে একটি বাঁশকে কেটে এই বাঁশি তৈরি করেছে। তখন ছোট ভাই ওই সন্ন্যাসীর থেকে ওই বাঁশি চাওয়ার অনুরোধ করে। সন্ন্যাসী বাঁশিটিও ছোট ভাইয়ের হাতে তুলে দেন। ছোট ভাই ওই বাঁশিটিকে নিজের ঘরের মধ্যে একটি ভালো জায়গায় প্রদীপ ও ধূপ জ্বালিয়ে সম্মানের সঙ্গে রেখে দেয়। এরপর কয়েকদিনের মধ্যেই ওই ছোট ভাইয়ের ঘরের মধ্যে পরিবর্তন দেখা যায়। সে লক্ষ্য করে যে সে যখন কাজ থেকে বাড়ি ফিরে আসতো, তখন তার সম্পূর্ণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। যখন প্রতিদিন এমনটা হতে থাকে, তখন ওই ছোট ভাই তার ভাইয়ের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করে যে আমি না থাকার সময় তোমরা কি আমার ঘরের নোংরা পরিষ্কার করে দাও? তখন তারা সবাই তাকে জবাব দেয় যে আমরা নিজেদের ঘরের কাজকর্ম করারই সময় পাচ্ছি না, তাহলে তোমার ঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব? তখন ছোট ভাই এটা ঠিক করে যে সে আজ লুকিয়ে লুকিয়ে দেখবে যে তার ঘর কে পরিষ্কার করছে। এই জন্য ছোট ভাই ওই দিন কাজে যায় না আর সে ঘরের এক কোণে গিয়ে লুকিয়ে যায়। এরপর সে দেখে কিছুক্ষণ পর যেখানে বাঁশিটি রাখা আছে, সেখান থেকে তার বোনের মতো দেখতে একটি মেয়ে বের হচ্ছে আর সে তার ঘরের সমস্ত কাজকর্ম করে দিচ্ছে। এরপর আবার ওই বাঁশির মধ্যে মিলিয়ে যাচ্ছে। ছোট ভাই যখন এই সমস্ত কিছু দেখে, তখন সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। এরপর ছোট ভাই এই কথা নিজের বড় ভাইয়ের স্ত্রীকে বলে। তার বড় ভাইয়ের স্ত্রী তাকে বোঝায় যে যখনই ওই মেয়ে বাঁশি থেকে বের হবে,
তখনই ওই বাঁশিকে তুমি আগুনের মধ্যে জ্বালিয়ে দেবে। এরপর তার মধ্যে তুলসী জল ছিটিয়ে দেবে। এরপর দেখবে কি হবে। ছোট ভাই তার বড় ভাইয়ের স্ত্রীর কথা মতোই কাজ করে। সে ওই মেয়েটি বার হতেই ওই বাঁশিকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয় আর ওই মেয়েটির ওপর তুলসী জল ছিটিয়ে দেয়। তুলসী জল ছিটানো মাত্রই সঙ্গে সঙ্গে ওই মেয়েটি মানব রূপে চলে আসে। এরপর সে দেখে যে ওটা হলো তার প্রিয় বোন। সে তার বোনকে দেখেই তার গলা জড়িয়ে ধরে। এরপর দুই ভাই বোন খুবই আনন্দে থাকতে শুরু করে আর তারা খুশিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এটা একটি কঠিন সত্যি যে এই দুনিয়ায় নিজের আপন বলতে কেউই হয় না। সম্পর্কের মিষ্টতা আর বন্ধুত্বের বন্ধনের মধ্যে বেশিরভাগ সময় স্বার্থ জড়িয়ে থাকে। যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি করি তখন আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে কত মানুষ আছে যারা সত্যিকারের বাস্তবে আমাদের সঙ্গে আছে। বাইরের দুনিয়ায় সমস্ত কিছু হলো লোক দেখানো। সবাই নিজের ফায়দার জন্য সম্পর্ক তৈরি করে। এই অবস্থায় যখন আমাদের সাহায্যের দরকার হয় তখন আমরা একা হয়ে পড়ি। আমাদের এটা বোঝা দরকার যে আসল সম্পর্ক আমাদের সামনে ওই সময় প্রকট হয় যখন কোনো স্বার্থ ছাড়াই কেউ আমাদের সাহায্য করে।